কাউন্টডাউন বাটন বাঁ দিকে শুরু হয়ে গিয়েছে। আশা করছি কিছুক্ষণের মধ্যে রেকর্ডিং শুরু হয়ে যাবে। তো আজকের টপিক আমরা যেটা করছি হচ্ছে ইন্ডিয়া, হার নেবার্স অ্যান্ড হার নেবার্স লিখলে ভালো হতো, তো অ্যান্ড আমরা লিখেই দিচ্ছি, এমন কোনো বড় ব্যাপার না। অ্যান্ড হার নেবার্স ভালো করে মনে রাখতে হবে। পরীক্ষায় আপনি অ্যান্ড এইভাবে লিখবেন, এইভাবে লিখবেন না। এইটাকে একটা অবমাননা ধরে নেওয়া হবে এবং আপনার এই জন্য 1 করে মার্কস কেটে নেওয়া হবে। স্যার আমার টাইম বাঁচবে, টাইম বাঁচবে না, আপনিও বাঁচবেন না, কেউই বাঁচবে না। অ্যান্ড লিখবেন এইভাবে, যেখানে দরকার পড়বে অ্যান্ড বড় হাতের বা ছোট হাতের, যেখানে প্রয়োজন পড়বে আর কি। এবার আমি যদি ওখানে ঘুরিয়ে পিছিয়ে অ্যান্ড লেখা শুরু করি, আপনাদেরও না একটা সময় অভ্যাস হয়ে যাবে ওইভাবে লিখে দিই, পরীক্ষা হলে ঠিক করে লিখবো, পরীক্ষা হলে আর ঠিক বেরোবে না। তো প্রথম পয়েন্ট হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার ইস্যুস গুলোর মধ্যে কোন কোন রাজ্য বাংলাদেশের সাথে সীমানা আছে? পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম। আচ্ছা, মেঘালয় আছে। এক্স্যাক্টলি, লাফিয়ে পড়লে হবে না, বারবার বলছি। যদিও আমি আগের বার অব্দি বলেছি কি যে ছেলেমেয়েরা নিজেরা উত্তর খুঁজে নেবে, কিন্তু আপনারা কিরকম উত্তর খুঁজবেন আমার খুব ভালো বুঝতে পারা যাচ্ছে। অবশ্য এই ভুলটা হবে না, তার কারণ আপনি যখন ইয়ে পাবেন, কি বলে ওটাকে, অপশন পাবেন, তখন আপনার মনেই পড়ে যাবে যে মেঘালয়। কিন্তু তবুও মানে আমার আশা করা কি, আচ্ছা এইটা একটা হলো। তারপর হচ্ছে এই যে বাউন্ডারি ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে, এটা কি ন্যাচারাল বাউন্ডারি? ন্যাচারাল না, ম্যান মেড। এক্স্যাক্টলি। দ্য বর্ডার বিটুইন, বিটুইন হয় দুজনের মধ্যে, অ্যামং হয় দুইয়ের বেশি হলে তখন। তো বর্ডার বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ, ভালো করে মনে রাখতে হবে। আমাদের এই যেটা ক্লাস করাচ্ছি এটা বিভিন্ন ইউটিউব ভিডিও বলতে পারেন, আপনি বিভিন্ন ওয়েবসাইট বলতে পারেন, প্রচুর ঘাটাঘাটি করে এরকম ভাবে একটা শেপ আনা হয়েছে, কিন্তু দেয়ার ইজ অলওয়েজ এ চান্স ফর ইমপ্রুভমেন্ট। তো বর্ডার বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ ইজ ম্যান মেড and superimposed. ইম্পোজ মানে তো জানেন, সুপার ইম্পোজ মানে কি? যাই হোক তা হোক করে, কারোর পছন্দ হলো না হলো, কারোর, বলুন স্যার। ইম্পোজ মানে ওই যেটা আপনি বলছেন স্যার, মানে এটা এদিকে চাপিয়ে দেওয়া আর কি, একটা জিনিসটার উপর আর একটা জিনিস চাপিয়ে দেওয়া। ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে র্যাডক্লিফ লাইন, ঠিক আছে, সুপার ইম্পোজ বলে জন্য। Formed by disturbances সরি ডিস্টারবেন্সেস, আমি ওই ইতিহাসে চলে গেছিলাম আর কি। Distributaries of গঙ্গা, ব্রহ্মপুত্রা and বারাক রিভার। ভালো করে মনে রাখতে হবে, যদি ইন্দো বাংলাদেশে একটা স্কেচ আমরা ডাউনলোড করি, চলুন আমরা একটা ইনসার্ট করি, ইনসার্ট করলে জিনিসটা সুবিধা হবে। ম্যাপটা এইখানটা আছে, ঠিক আছে, ইনসার্ট। হ্যাঁ বলুন স্যার। বলছি যে ওই কার্তিক চন্দ্র মন্ডলের বইটায় লাইনের জায়গাটায় লেখা ছিল যে ভারত ও পাকিস্তান,
মানে পরে ব্র্যাকেটে লেখা আছে যে মানে পূর্বের পূর্ব পাকিস্তান সমূহ, কিন্তু ফার্স্টে লেখা আছে ভারত ও পাকিস্তান এর মধ্যে। না ওরকম ভাবে হলো 1947 8000 কি। আমরা এখন হিসাবে নেবো, যা যেরকম লেখা আছে লেখা থাক, ওই চক্করে না গিয়ে বাংলাদেশি ধরবে। আমরা বাংলাদেশে থাকবো। আচ্ছা চলুন আমরা একটু একটা ভালো ম্যাপ নিই, ইন্দো বাংলাদেশ বর্ডার। হ্যাঁ, এই হচ্ছে অরিজিনাল ম্যাপটা আমি খুঁজছিলাম, এসছে। ওই জন্য বলছি অনলাইন পড়ানোর মজাই আলাদা। সবাই আশা করি একটু স্ক্রিনটা বড় করে, ও আচ্ছা এটাই বড় হবে নাকি, এর বড় কি যাবে? হ্যাঁ যাবে না, সব বড় হবে। আচ্ছা মোটামুটি সবাই বুঝতে পারছেন আশা করি, যে এই দিকটা হচ্ছে আমাদের অরুণাচল প্রদেশ। হ্যাঁ হয়ে গেছে। এদিকটা হচ্ছে অরুণাচল প্রদেশ, এদিকটা তো আমাদের WB বোঝাই যাচ্ছে। তো এইখান দিয়ে ধরুন গঙ্গা রিভার এসছে, এখান দিয়ে এসছে ব্রহ্মপুত্রা, আর বারাক রিভার, এই যে এই রিভারটা, ঠিক আছে? তাহলে তিনটে রিভার আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ বা না? বোঝা যাচ্ছে ম্যাপটা, হ্যাঁ বা না? হ্যাঁ স্যার। তাহলে এই গঙ্গা নদী তার ডিস্ট্রিবিউটারি যেগুলো রয়েছে, ব্রহ্মপুত্র নদী এই ওপর থেকে এসছে, আমি ব্রহ্মপুত্র লিখে দিয়েছি, আর এই হচ্ছে বারাক রিভার। আমি এরকম একটা রিভারওয়ালা স্কেচ ম্যাপই খুঁজছিলাম, তো সুন্দরভাবে ম্যাপটা আমার মনে হয় কেউ ইউপিএসসির পড়নেওয়ালা ম্যাপটা আপলোড করেছে, নাহলে এই ম্যাপ ওইভাবে আসে না। যাক গে, এসে গেছে, ভালো কথা। অনলাইনে মাইক্রোসফট বাবার জয়। না, এটা বোধহয় গুগলে সার্চ হয়েছে। তাহলে এই তিনটে রিভার ভ্যালি মিলিয়ে ভারত বাংলাদেশ সীমানাটা অধিকাংশ ক্ষেত্রে বা ওই জায়গাগুলো অধিকাংশ ক্ষেত্রে, আর বারাক রিভার কিন্তু মণিপুর অরিজিন। হ্যাঁ, আপনারা তো বুঝতেই পারছেন, যদিও মনে হবে যে না এটা বোধহয় মিজোরাম বা কি বলে যে এখানে বাংলা স্টেট যেটা আছে ত্রিপুরা, তা ঠিক না, এটা মণিপুর অরিজিন। হ্যাঁ, এই ভুলটা না হয়। এবার এই নদীগুলোর কোর্স বা জলপথ বা গতিপথ খুব হাইলি ইররেগুলার, এত ইররেগুলার যে এই যেমন ধরুন এখন বর্ষাকাল আসন্ন হয়ে এসছে, ব্রহ্মপুত্রের রিভারটা এত বেশি পরিমাণ জল ওখান থেকে ফ্লো করবে যে ব্রহ্মপুত্র বা ওই সাইডে যে এখন ব্রহ্মপুত্র রিভারটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, কারণ ম্যাপটা অন্য দিয়েছি। যখন ব্রহ্মপুত্র বা ওই রিলেটেড পড়বো তখন ব্রহ্মপুত্রের ম্যাপটা আরো ভালো করে দেখবো। তো ওইখানে এমন কিছু মানে ওই ধরুন ন্যাশনাল পার্ক, মানস ন্যাশনাল পার্ক যেগুলো আছে, তো সেসব জায়গা জলে ডুবে যায়। তো এই রিভারের মানে কোর্সটা খুব শিফট করে, তো সেই হিসাবে খুব হাইলি ইররেগুলার শিফটিং অফ রিভার কোর্সেস। তো আমরা এখানে লিখে দিই। আচ্ছা এই ম্যাপটা সবাই বুঝতে পেরেছে তো, যে ব্রহ্মপুত্র, গঙ্গা আর বারাক রিভার কিভাবে ভারত বাংলাদেশের মাঝখানে ভূমি রূপটাকে নিয়ন্ত্রিত করছে, ওয়াটার ফ্লো নিয়ন্ত্রিত করছে? এই ব্যাপারটা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। আচ্ছা, enchantedlearning.com ওদের ম্যাপ এটা। তাহলে আমরা লিখছি শিফটিং অফ রিভার কোর্সেস, ACS, হাইলি ইররেগুলার। তারপর হচ্ছে ভারত ইস্যুর মধ্যে মানে ভারত বাংলাদেশের মধ্যে যে সমস্যাগুলো রয়েছে, এক্সচেঞ্জ অফ, মানে যেটা এখন আর সমস্যা নেই, কিন্তু আপনাদের এটা একটু মানে জানিয়ে রাখার জন্য, ব্যাপারটা সম্পর্কে আপনাদের অবহিত করবার জন্য এক্সচেঞ্জ অফ ইনক্লেভস টপিকটা আলোচনা করবো, কিন্তু অতটা ডিটেলসে নয়। তার কারণ হচ্ছে ইট ইজ নো লঙ্গার এ প্রবলেম। বোথ ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ হ্যাভ sorted out their differences and they have exchanged their territories to each other.
তো আপনারা কি বলতে পারেন যে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে, কেন কি যেহেতু ভারত সরকার একটা ভারতের এলাকা বাংলাদেশকে ছেড়ে দিচ্ছে, তো সেটা একটা সংবিধান সংশোধন লাগে, সেটা বলতে পারবেন যে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? দেখুন এটা ভূগোল, কিন্তু এটা একটা পলিটিক্যাল কোশ্চেন। এখানে 100, ঠিক ঠিক ঠিক, একদম ঠিক। 100 অ্যামেন্ডমেন্ট, এগুলো একদম সঠিকভাবে জানা থাকলেই হবে। 100 অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন, বোঝা গেল। তারপরে ইস্যু হচ্ছে তিস্তা রিভার। আপনারা মাঝে মাঝে শুনবেন হ্যালো, হ্যাঁ আসলে তখন ঠিক ছিল, এখন তো এই পড়াতে বসেছি, তো আমি পড়িয়ে নিই, তারপরে আপনার সঙ্গে আবার কথা বলে নেবো। হ্যাঁ, এবার তিস্তা রিভার ডিসপিউট, আপনারা মাঝে মাঝে শুনে থাকবেন যে বাংলাদেশের তরফ থেকে বয়ান দেওয়া হয় কি যে না, তিস্তার নদীর জল আমাদের লাগবেই। আপনারা অবশ্য এখন তো ম্যাপে আপনারা দেখাতে পারবেন না, তাই এক্স্যাক্টলি তিস্তা রিভারটা এই এলাকার এরকম জায়গা দিয়ে সমস্যাটা ক্রিয়েট করছে। একটু অন্য কালার দিই, তাহলে আশা করি বুঝতে পারবেন। এই এলাকাটা তিস্তা রিভারের ওই এলাকাটা দিয়ে সমস্যাটা ক্রিয়েট হচ্ছে, ওইখান দিয়ে জলটা ওরা চাইছে, আর আমরা বলছি কি যে না, আমরা জল দেব না। তাই ব্যাপার, আমাদের নিজেরা লোকজনই পাচ্ছে না, কৃষকরা তো আমরা কি জল দেব। তিস্তা রিভার ডিসপিউট, তিস্তা রিভার কোন নদীর ট্রিবিউটারি কেউ বলতে পারে? উৎপত্তি কোথা থেকে হয়েছে? আমার যতটা মনে পড়ছে ট্রিবিউটারি অফ রিভার ব্রহ্মপুত্র। এবার আপনার মনে হবে যে কি করে ব্রহ্মপুত্র হতে পারে, আমার প্রথমে তাই মনে হচ্ছিল, কারণ স্যার ব্রহ্মপুত্র তো এদিক থেকে এসছে। দেখুন ব্রহ্মপুত্র এই দিক থেকে এসছে, এটা আপনি দেখতে পাচ্ছেন ম্যাপে, কিন্তু ব্রহ্মপুত্রটা এদিক থেকে আসার আগে এই দিকে এরম ভাবে ঘুরে এরম ভাবে ছিল, তিস্তাটা জায়গায় উৎপত্তি হয়। হ্যাঁ, কেউ কিছু বলছেন? কেউ কিছু বলছে মনে হয় না, কেউ কিছু বলছে। তো সুতরাং এই যে জায়গাটা, এই হিসাবে আমরা তিস্তা থেকে ব্রহ্মপুত্রের ট্রিবিউটারি বলছি, যতটা আমার এইবার আচ্ছা এটা বাদ দিন, এটা প্রচুর কন্ট্রোভার্সি ব্যাপার আছে, এটা ছেড়ে দিন, এই কথাটা পুরোটাই বাদ দিন, কেন কি ও প্রমাণ করতে গিয়ে অনেক সমস্যা হয়ে যাবে। তিস্তা ট্রিবিউটারি অফ ব্রহ্মপুত্রটা বাদিয়ে দিন পুরোপুরি। তারপরে তিস্তার একটা ইয়ে আছে, কি বলে, সাব নদী আছে, রঙ্গিত। রঙ্গিত নদীটা কোথায় কেউ বলতে পারে? এক্স্যাক্টলি কোন জায়গাগুলো? পশ্চিমবঙ্গের ভূগোল হিসেবে এটাকে ট্রিট করুন, হ্যাঁ, বলুন। পশ্চিমবঙ্গ সিকিমের সীমান্ত নির্ধারণ করেছে এটা। রঙ্গিত নদী তিস্তার একটা উপনদী, দার্জিলিং এর কাছে আছে এবং এটা। দার্জিলিং এ আছে, কাছে মানে দার্জিলিং এর ওখানে খুব বড় ড্যাম আছে, ওর উপর দিয়েই লোকে যায় দার্জিলিং, মানে ওই ব্রিজ ভেঙে গেলে যেতে পারবে না। তো সেখানে রঙ্গিত ড্যাম আছে, রঙ্গিত ড্যামের মাধ্যমে জল আটকে, মানে ডেফিনেটলি আমাদের জল তো আমরা আটকাবোই, নাহলে জল তো কারোরই না, মানে চাষিদের জন্য বা এই সমস্ত কাজে রঙ্গিত ড্যাম আছে। রঙ্গিত ড্যাম হচ্ছে মেন বোন অফ কন্টেনশন বিটুইন ইন্ডিয়া এন্ড বাংলাদেশ, এই জায়গাটা। তারপরে আমরা যাই, তারপরে ইস্যু হচ্ছে এনআরসি, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন, তাই তো? এনআরসি ইস্যু হচ্ছে, তারপরে ইস্যু হচ্ছে ইন্ডিয়া স্ট্যান্ড অন রোহিঙ্গাস, জানতে হবে নাহলে হবে না। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে সিকিউরিটি থ্রেট,
সিকিউরিটি থ্রেট কোনটা, কোন জায়গাটাকে বোঝানো হচ্ছে? সিকিউরিটি থ্রেট বলতে আমরা ঠিক এই জায়গাটাকে বোঝাচ্ছি। দাঁড়ান একটা সবুজ কালি নিয়ে নিই। এই যে এই জায়গাটা আছে, এই যেটা 20 কিলোমিটার চওড়া, যেটাকে আমরা কি বলছি? চিকেন স্নেক। কেন কি, যেহেতু চীন ঠিক এই জায়গাটা, মানে ধরুন এখানটায় ভুটান, এই জায়গাটা সিকিম, মানে সিকিম আর ভুটান এরকম পাশাপাশি, তো চীন এইখানটা আছে। চীন এবার এখান থেকে যখন তখন যদি আক্রমণ করে এই জায়গাটাকে দখল করে, মানে ঢুকে এই জায়গাটাকে দখল করে দেয়, আর বাংলাদেশ বলে যে আমি ভারতকে নিজের মধ্যে দিয়ে সেনা নিয়ে যেতে দেবো না, তাহলে আপনি বুঝুন এন্টায়ার নর্থ ইস্ট ভারতের অন্যান্য অংশ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যাবে। অরুণাচল প্রদেশ, এই জায়গাটা হচ্ছে অসম, হ্যাঁ, তারপরে এখানটা হচ্ছে মণিপুর, তারপরে এই যে মেঘালয়, এই জায়গাটা, মানে এই জায়গার নিচটা মেঘালয়, অসম একটু উপরের দিকটা এরকম ভাবে আছে। তো এই পুরো এন্টায়ার জায়গাটা ডিসকানেক্ট হয়ে যাবে। তো এটা একটা ভারতের কাছে খুব বড় সিকিউরিটি চ্যালেঞ্জ আর সিকিউরিটি থ্রেট। এই জন্য কখনোই দার্জিলিংকে বা এই ধরনের জলপাইগুড়ি জেলা ঠেলা যতটা রয়েছে আলাদা রাজ্য করার সম্ভাবনা নেই। এবার সেটার ডিসিশন তো সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে, সেটা ডিসিশন তো আমি নেবো না। এক্স্যাক্টলি সিকিউরিটি থ্রেটের জন্য। কেন স্যার, ওখানে যদি করে দেয় তাহলে কি সমস্যা হবে? কারণ কলকাতা থেকে তো এত দূরে নিয়ন্ত্রণ করা সম্ভব না। কলকাতা তো ধরুন এইরকম একটা জায়গায় আছে, আর এত দূরে তো উপরে নদী আছে, মানে থ্রেট আছে। তো যাই হোক, এখানে একটা খুব বড় সিকিউরিটি থ্রেট রয়েছে। বাংলাদেশ যে কোনো মুহূর্তে পাল্টি খেয়ে যেতে পারে। এখন বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়েছেন শেখ হাসিনা, তো তিনি ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখেন। কিন্তু আরেকটা দল আছে বিএনপি, বেগম খালেদা জিয়া, সে কিন্তু পুরো পাকিস্তানপন্থী। আর চীন যখন এখানে আক্রমণ করবে, ছক করবে, চীন মোটামুটি এই বাংলাদেশকে নিউট্রালাইজ করে দেবে। এমনি বাংলাদেশকে চীন খুব নিজের ফেভারে নিয়ে গিয়েছে। তার কারণ হচ্ছে বাংলাদেশে সব থেকে বড় যে জায়গাটায় বেনিফিট বা বড় যে জায়গাটা হয় সেটা হচ্ছে কাপড়ের ব্যবসা। বাংলাদেশে সব থেকে বেশি বড় কাপড়ের ব্যবসা, কাপড়ের কল আছে। এবং চীন বলে যারা লিস্ট ডেভেলপড কান্ট্রি, মানে যেমন বাংলাদেশ, মানে একদম অনুন্নত দেশ, সেখান থেকে কোয়ান্টিটি ফ্রিজ হয় না। মানে কি, ভারত থেকে যদি আমরা আমেরিকায় বা চীনে কাপড় পাঠাই, তো চীন বলে কি যে না, আমরা 1000 পিস, উদাহরণ দিয়ে বলছি, বা 10,000 পিসের বেশি কাপড় নেব না, এটাকে বলে কোয়ান্টিটি ফ্রিজ। কিন্তু যখন বাংলাদেশ থেকে কোনো মাল চীনে যায়, তখন চীন বলে না না, বাংলাদেশ থেকে যে কোনো মাল যত ইচ্ছা বাংলাদেশ পাঠাতে পারে, আমরা গ্রহণ করব। তাহলে সেই হিসাবে বাংলাদেশ রপ্তানি করে চীনে, টাকা পায় এবং বাংলাদেশে জনগণের ইয়ে করে। তো সেই হিসাবে বাংলাদেশকে চীন মোটামুটি কবজা করে ফেলছে, লোন টোন দিয়ে এই সমস্ত করে ফেলছে। ভারতও যদি লোন দিয়েছে, অস্বীকার করার জায়গা নেই। কিন্তু এই সিকিউরিটি থ্রেটের বিষয়, চিকেন স্নেকের প্রবলেম কিছু করা যাবে না। তার কারণ হচ্ছে এখন এই ভারত বাংলাদেশের মধ্যে যে সীমানাটা রয়েছে, এই জায়গাটা এরকমই হয়ে গেছে 20 কিলোমিটার, ঠিক আছে? তো চিকেন স্নেক কোন এলাকায় আছে, কোন জেলার মধ্যে আছে, কেউ বলতে পারে? চিকেন স্নেক কোন জেলা? দার্জিলিং জেলা, শিলিগুড়ি। শিলিগুড়ি। আর এক্স্যাক্ট ওই জায়গাটার নাম কি? অ্যাকচুয়ালি চোপড়া, ওর যদি দেখা হয় স্যার, ওটা চোপড়া। দিনাজপুর পড়বে। তো ওটা উত্তর দিনাজপুর। মানে স্যার আপনাকে বলছি, উত্তর কেউ যদি গাড়ি করে স্যার আপনি পশ্চিমবঙ্গ থেকে যান, পশ্চিমবঙ্গের মধ্যে দার্জিলিং যান, আপনাকে বিহারের মধ্যে ঢুকতে হবে। ওই ইসলামপুর চোপড়া ওই জায়গাটা পার হতে হবে স্যার। ডালখোলা বলে একটা থাকে, রেল গেট, সেটা হচ্ছে ওই চিকেন স্নেক ওই জায়গাটা স্যার। তো যাই হোক, এখন এই হচ্ছে সমস্যা। তো আপনি দার্জিলিং বললেন, কিন্তু দার্জিলিং না, এটা এটা স্যার ওটা উত্তর দিনাজপুর, ওটা উত্তর দিনাজপুর চোপড়া চিকেন হ্যাঁ, স্নেক। উত্তর দিনাজপুর, দার্জিলিং না এটা। তো যাই হোক, এবার এই সিকিউরিটি থ্রেট যেটা আছে, এই সিকিউরিটি থ্রেট হচ্ছে এই ধরুন এই শিলিগুড়ি করিডোরও বলি এটা আমরা, বা চিকেন স্নেকে বলছি। তাহলে পুরো উত্তর পূর্ব ভারতের সঙ্গে ভারতের অন্যান্য ভূমির সম্পর্ক পুরো বিচ্ছিন্ন হয়ে যাবে চীন একবার যদি এই জায়গাটাকে দখল করতে পারে। তারপরে যেটা ইস্যু রয়েছে, যেটা ধরুন এখানটা একটা লিখে দিই, যে এখান দিয়ে ন্যাশনাল হাইওয়ে 31A পাস করে এই জায়গাটা। এছাড়া ডোকলাম ইস্যু আছে, যদিও ডোকলাম ইস্যুটা ভারত এই জায়গাটা
ডোকলাম ইস্যু বলতে আমি এই জায়গাটা বোঝাচ্ছি, এই যেমন চীন, ভারত আর ভুটানের ট্রাইজংশন, এটা হচ্ছে সেই ডোকলাম ইস্যু, বুঝতে পেরেছেন? তো এই ডোকলাম ইস্যুটা, ডোকলাম প্লেটু যেটা চীনের ওদিকটায় আছে, এরকম অনেক সমস্যা রয়েছে। তো যদিও বাংলাদেশের সঙ্গে সম্পর্কিত নয় বলে ডোকলাম ইস্যুটা আমরা এইখানে আলোচনা করছি না, আমরা যখন চীন আর ভারতের সম্পর্কে আলোচনা করব তখন আমরা এই জিনিসগুলো আলোচনা করব। আচ্ছা, এবার এই জিনিসগুলো একটু ছোট্ট করে আলোচনা করে দিই। এটা তো পয়েন্ট বললাম। তো শিফটিং রিভার কোর্স যেটা হাইলি ইররেগুলার, তো বাংলাদেশ সবসময় ভারতের উপরে একটাই করে অভিযোগ জানায়, যেটা হচ্ছে ভারত এই গঙ্গা নদীর উপরে একটা বাঁধ বানিয়েছে, দিয়ে যেটা গঙ্গার ন্যাচারাল ফ্লো যেটা বাংলাদেশে ঢুকছে সেটাকে আটকে দিয়ে এই জলটাকে এখান থেকে ডাইভার্ট করে এই হুগলি নদী এই হিসাবে এইখানে পাঠিয়ে দিচ্ছে। তো ওই জন্য WBCS আগে প্রশ্ন আসতো, এখন আসবে কিনা জানি না, যে ফারাক্কা ব্যারেজ নির্মাণের উদ্দেশ্য কি? উদ্দেশ্যই একটাই, যাতে হুগলি নদীতে জলপ্রবাহ বৃদ্ধি করা যায়। তো এই হিসাবে বাংলাদেশের সঙ্গে ভারতের জলবন্টন চুক্তি হয়েছিল 96-এ। আচ্ছা, এটা একটু বেশি হয়ে গেল, মানে দাগটা এক্সট্রা পড়ে গেল, আমরা দাগটা একটু মুছে দিই। তারপরে এক্সচেঞ্জ অফ এনক্লেভস। তো এইখানে আমরা ছবি এঁকে বোঝাই এক্সচেঞ্জ অফ এনক্লেভ জিনিসটা কি, পাশে জায়গা আছে। তো ধরুন এরকম ভাবে একটা বর্ডার, এটা হচ্ছে ইন্ডিয়া আর এটা হচ্ছে বাংলাদেশ। ছবি দেখাবো, নিউজ পেপার ক্লিপিংস দেখাবো, এগুলো সব আছে আমাদের কাছে, আছে বলতে ইন্টারনেটে। তো ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে যখন স্বাধীনতা হয়েছিল, স্বাধীনতার আগে কোচবিহারের মহারাজা আর বাংলাদেশের এই সাইডে বোধহয় আরেকজনকে মহারাজা ছিল, নাম আমার মনে নেই, এরা পাশা খেলছিলেন বা ওই দাবা এরকম কিছু খেলছিলেন বাজি রেখে। তো এই দিকের মহারাজা যিনি রয়েছেন তার এতগুলো জায়গা বাজি রাখলেন। তো আমাদের লোকও কম যায় না, ইন্ডিয়ার রাজাও তার এতগুলো জায়গা বাজি রাখলেন। এবার খেলা চলতে থাকলো, খেলা চলতে চলতে কি হলো, খেলা চলতে চলতে দেখা গেল ইন্ডিয়ার রাজা এই জায়গাটা জিতে গেল, ইন্ডিয়ার রাজা এই জায়গাটা জিতে গেল, এই জায়গাটা জিতে গেল, এই জায়গাটা জিতে গেল, এই জায়গাটা জিতে গেল, এই জায়গাটা জিতে গেল। আর বাংলাদেশের যিনি রাজা ছিলেন তিনি এই জায়গাটা জিতলেন, 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 বা এরকম ভাবে জিতলেন। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা, এইটা, এইটা, এই সবগুলো কি হয়ে গেল বাংলাদেশের। আর এইটা, 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 এইটা হয়ে গেল ইন্ডিয়ার। দেশ স্বাধীন হলো। তাহলে ভারত সরকার যখন ওই রাজার জায়গায় আসলো, কারণ কি রাজা তো ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন সাইন করে দিল, ভারত সরকার এসে তখন এই যেগুলো বাংলাদেশের মধ্যবর্তী এলাকা, বাংলাদেশের মধ্যে অবস্থিত এলাকা, সেগুলোকে বললো যে তো আমরা এক্সট্রা টেরিটোরিয়াল রাইটস পাচ্ছি, মানে কি এগুলো আমাদের রাজার অধীনে, তো এটা আমরা নেব। বাংলাদেশ সরকারও বললো ঠিক, তখন পাকিস্তান সরকার আমরা এটা নেবো। দিয়ে কি হলো, যে এই যে বর্ডারের এই সাইডের দেশগুলো মানে জায়গাগুলো যেটা বাংলাদেশের মধ্যে অবস্থিত, সেগুলোকে অ্যাডমিনিস্টার কে করছে, ইন্ডিয়া। আর এই ইন্ডিয়া সাইডে যেগুলো রয়েছে সেইগুলোকে অ্যাডমিনিস্টার করছে বাংলাদেশ। কিন্তু মজার বিষয়, আমরা যদি এটা ভারতের জায়গা ঠিকই, কিন্তু এখানে আমরা কিভাবে যাব, বাংলাদেশ তো রাস্তা নাও দিতে পারে, দেয়ও না। এখানে আমি লোকগুলোকে ইলেকট্রিসিটি কিভাবে পৌঁছাবো, বাংলাদেশের উপর দিয়ে আমি ইলেকট্রিক তার নিয়ে যাব, সম্ভব না। এখানে আমি স্কুল কি করে বানাবো, সেই স্কুলের ছাত্ররা টিচাররা কি করে পড়াতে যাবে, সম্ভব না। এটা কবে থেকে কতদিন চললো, এই বোধহয় 2017-তে এসে সলভ হয়েছে, 17 কি 18, আমার ঠিক এক্সাক্ট টাইমটা মনে পড়ছে না, এসে সলভ হয়েছে। তার মানে এই এতদিন অবধি এইখানকার লোকগুলো বাংলাদেশের লোক বলে নিয়ন্ত্রিত হচ্ছে, এইখানকার লোকগুলো ভারতের লোক বলে এখান থেকে নিয়ন্ত্রিত হচ্ছে, কিন্তু এরা না স্কুল পাচ্ছে, না বিদ্যুৎ পাচ্ছে, না ভোটার কার্ড, না আধার কার্ড, না রেশন কার্ড। হ্যাঁ, এরা এখানে বসবাস করে কিন্তু এদের কোনো দেশ নেই। তখন কংগ্রেস প্রবলেমটা সলভ করতে চাইলেই হয়তো সলভ করতে পারতো। দেখুন, আমি তো আর প্রধানমন্ত্রী নই দেশের, কংগ্রেসের, যে আমি উত্তর দেবো যে কেন করেনি বা তাদের ইচ্ছা ছিল না।
কিন্তু আমি এটা বলবো, নরেন্দ্র মোদীজি এসে এই ইস্যুটাকে সলভ করলেন প্রথম সরকারে থাকাকালীন। তাহলে কি হলো, তাহলে এখন যে বর্ডারটা হলো, যেটা ধরুন যেগুলো ইন্ডিয়ান টেরিটরি এই সাইডে, এইগুলোকে বাংলাদেশকে দিয়ে দেওয়া হলো, মানে এক্সিকিউটিভটা বাংলাদেশের মধ্যেই ছিল, বাংলাদেশের হস্তান্তর করে দিল এবং সেগুলো ভারত নিজের অধিকার ছেড়ে দিল। আর এই যে সাইডটা ছিল, এই সাইডে যেগুলো বাংলাদেশের টেরিটরি, কিন্তু টেরিটরিটা বাংলাদেশের মধ্যে ছিল, সেগুলোকে বাংলাদেশ ভারতকে দিয়ে দিল। তাহলে এবার ভারত সরকার কি করলো, ভারত সরকার এখানে ইলেকট্রিসিটি, বিদ্যুৎ, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড দিতে পারলো, আর বাংলাদেশ সরকারও তার এলাকায় থাকা লোকগুলোকে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড দিতে পারলো। যদিও ওরা যাতায়াত করতে দিত, মানে ধরুন আমাদের বিএসএফরা এই জায়গায় যেত বা বিএসএফরা এই জায়গাগুলোয় যেতে দিত বাংলাদেশ সরকার, কিন্তু সেটা সঠিক পদ্ধতি না, ওইভাবে চলে না। এটাকে বলে এক্সচেঞ্জ অফ এনক্লেভ। তো আমরা যদি একটু আমাদের ব্রাউজারের মাধ্যমে দেখি, আপনাদের ধারণাই থাকবে না যে এইভাবে বাঁচা কি খতরনাক ভাবে বাঁচা। আপনি না দাবি করতে পারছেন, দেখা যাক ইন্ডিয়া টাইমসের এটা খুব ভালো আমি দেখেছিলাম। দেখা যাক, আচ্ছা এই ছবিগুলো, হ্যাঁ এই ছবিতে ভালো বোঝা যাবে, একটা ছবি দেখি আমরা। আমি আশা করছি কিছুটা লেখা বোঝা যাবে। তো দেখুন, আপনারা বোঝার চেষ্টা করুন, এই যে জায়গাগুলো ছিল হ্যাঁ বাংলাদেশের মধ্যে, সেগুলো এক্সচেঞ্জ হয়েছে। এই যে গোল 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 গোল, মানে এই যে জায়গাগুলো, আমরা তো এর উপর লেখা লিখতে পারবো না, দেখাতে পারছি না। এই যেমন এরকম, তারপরে এই জায়গাটা উপরেরটা আপনারা বুঝতে পারবেন না। দাঁড়ান আমরা একটা অন্য কিছু দেখি, আমরা একটা অন্য ম্যাপ দেখি যেখানে এই এক্সচেঞ্জ অফ এনক্লেভটা খুব ভালো বোঝা যাবে। স্যার এই টপিকের ওপর যদি এক্সামে কোনো কোশ্চেন দেয়, কিরম ধরনের কোশ্চেন দেবে? সেটা একটু ভাবনা চিন্তা করে আমি পরে বলছি। তারপরে দেখুন ভারত, হ্যাঁ বাংলাদেশের মধ্যে দিনহাটা, তার জন্য অসমের ধুবড়ি, এই জায়গাগুলোতে অনেক এক্সচেঞ্জ চেঞ্জ হয়েছে। এটা কোচবিহার, এটা আলিপুরদুয়ার, তারপরে এই জায়গাগুলো দেখুন, জগৎবেড়, তারপরে এই জায়গাটা দেখুন। হ্যাঁ এইভাবে কিছু কিছু জায়গা আছে যেগুলো শেষ পর্যন্ত চেঞ্জ হয়েছে, মানে শেষ পর্যন্ত এক্সচেঞ্জ করে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের নিয়ন্ত্রণে বা ভারতের অধিকারের জিনিস ভারত ছেড়ে দিয়েছে। তেমনি ভারত বোধহয় কত 136টা ছেড়েছে, আর বাংলাদেশের কম ছিল, বাংলাদেশ কত ছাড়তে হয়নি। তো আমরা একটু এটা দেখি, এক্সচেঞ্জ এনক্লেভ, তারপরে হচ্ছে এক্সচেঞ্জ ইন্দো বাংলাদেশ এনক্লেভ ম্যাপ বা এনক্লেভ এক্সচেঞ্জ। হ্যাঁ এনক্লেভ এক্সচেঞ্জ 2015 সালে হয়েছে। আমি 17-18 খুব বেশি বললাম, এরা 2014 সালে ক্ষমতায় এসছে, 2015 সালে করে দিয়েছে। টাইমস অফ, আচ্ছা ইন্ডিয়া গভর্নমেন্টের একটা ওয়েবসাইট আছে, ইন্ডিয়া গভর্নমেন্ট, তার ওয়েবসাইটে কি বলছে আমরা দেখি। ছবি টবি কিছু দিচ্ছে কিনা কে জানে, না ছবি টবি কিছু দিচ্ছে না। টাইমস অফ ইন্ডিয়ার একটা খুব সুন্দর ছবি ছিল। ইকোনমিক টাইমসটাই দেখি, মানে জাস্ট আমি আপনাদের বোঝাতে চাইছি যে ম্যাপটা দেখিয়ে যে কতটা কি ঠিকই আছে। তো লম্বা ভাষণ অনেকটা, ছবি নেই একটা। এটা হচ্ছে রিডিং মোড আর কি, মানে ধরুন আমি রিডিং মোডটা চাইলাম না, মানে আমাকে অ্যাড ফ্যাড কিছু দেখাবে না, রিডিং মোড। যাকে ঠিক আছে, ভালো ছবি আমরা পাচ্ছি না, কি করব এখন,
যা পাওয়া গেল ওই আপাতত দেখে একটু বেশি ম্যাপ ট্যাপ না, ইমেজ। এই যে দিনহাটা, এইখানে জায়গাগুলো যেগুলো ছিল, এই ম্যাপটা ভালো আসছে। এই যে দেখুন, এই যে লাল লাল গুলো দেখছেন না, এই যে এখানটা লেখা আছে 111 ইন্ডিয়ান এনক্লেভস ইন বাংলাদেশ আর 51 বাংলাদেশ এনক্লেভস ইন ইন্ডিয়া। তাহলে 111 খানা ভারত ছেড়ে দিয়েছে বাংলাদেশকে, আর বাংলাদেশ ভারতকে ছেড়ে দিয়েছে 51 খানা। তো বুঝতেই পারছেন বাংলাদেশ কোনটা আর ইন্ডিয়া কোনটা, নিচটা বাংলাদেশ, তার নিচে যেগুলো ছিল সেগুলো ভারত দিয়ে দিয়েছে, আর যেগুলো উপরে ছিল সেগুলো বাংলাদেশ ছেড়ে দিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। ইন্ডিয়া বাংলাদেশের এনক্লেভ এক্সচেঞ্জ হলো, যেটা 100তম সংবিধান সংশোধনের মাধ্যমে। ঠিক আছে, আশা করি এবার বোঝা গিয়েছে। বাকি নিজেরা একটু মানচিত্র টানচিত্র যখন লাগবে খুলে দেখে নেবে। আচ্ছা, আশা করছি বোঝাতে পেরেছি। আচ্ছা, কেউ কি কিছু বলতে চাইছে কারোর? তারপর তিস্তা হ্যাঁ স্যার, রিভার। বলছি যে এদেরকে কি ওই ছিটমহলের বাসিন্দা এটা কি বলে? হ্যাঁ, ওদেরই ছিটমহলের বাসিন্দা বলে, একদম ঠিক, ছিটমহলের বাসিন্দা 2015 পর্যন্ত। আমরা এটা 2017 লিখেছিলাম, ওটা একটু মুছে ঠিক করে দিই। সাল আমার একটু মনে থাকে না, গোলমাল হয়েই যায়। কোথায় সালটা লিখলাম? ঠিক আছে, এতদিন পর্যন্ত এই লোকগুলোর না কোনো আইডেন্টিটি ছিল, না কোনো দেশ ছিল। এবার যত সরকার একটু একটু করে যা যতটুকু পেরেছে করেছে। তারপর হচ্ছে এক্সচেঞ্জ অফ এনক্লেভ, তিস্তা রিভার ওয়াটার ডিসপিউট। তিস্তার ব্যাপারটা হচ্ছে রঙ্গিত ড্যাম দিয়ে ভারত জল আটকাচ্ছে, তো তিস্তাতে সেই জন্য জল হচ্ছে না। এবং বাংলাদেশ সরকার বলছে কি যে না, আমাদের এখানে রিভার নেই এই জায়গাটা। বাংলাদেশ নদীমাতৃক দেশ হলেও সমস্যা হচ্ছে বাংলাদেশের এই এলাকাটায় নদী নেই। ওরা সবসময় চায় এলাকার কৃষকরা জল পায় না। এবার আমাদের তিস্তা নদীর বক্তব্য হচ্ছে কি যে তিস্তা নদীতে সারা বছর সেরকম জল থাকে না, বর্ষার সময় যতটা জল টল আছে। তো ভারতের বক্তব্য বা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বক্তব্য হচ্ছে যদি জল তিস্তা নদীতে বেশি থাকে তাহলে আমাদের প্রয়োজন মিটিয়ে আমরা নিশ্চয়ই দেবো। জল তো আটকে রাখার জিনিস নয়, আর থাকবেও না। কিন্তু ওই জায়গাটা এবার সংবিধান অনুসারে যদি আমরা বলি, সরকার মানে কেন্দ্র সরকার 5টা এক্সট্রা অর্ডিনারি সার্কামস্ট্যান্সেস আছে যেখানে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন বানাতে পারে। রাজ্য যে যে বিষয়ে আইন বানাতে পারে তার মধ্যে কেন্দ্র সরকারও নিজে আইন বানাতে পারে, কিন্তু সেই নর্মাল সার্কামস্ট্যান্সেস না, এক্সট্রা অর্ডিনারি সার্কামস্ট্যান্সেস। তার মধ্যে একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রিটি। ভারত সরকার যদি একটা আন্তর্জাতিক চুক্তি কার্যকরী করবার জন্য এই ভারত বাংলাদেশের মধ্যে যে তিস্তা জলবন্টন চুক্তিটাকে স্বাক্ষর করে দেয়, তাতে পশ্চিমবঙ্গ সরকার কিচ্ছু করতে পারবে না, কোর্টে গেলেও কিছু করতে পারবে না। তার কারণ সংবিধানে অলরেডি মেনশন করা আছে কেন্দ্র সরকার এটা করতে পারে ইন্টারন্যাশনাল ট্রিটি এগ্রিমেন্ট বাস্তবায়িত করবার জন্য। হ্যাঁ, এইটা আপনি বলতে পারেন যে জনগণ হইচই করবে, বিরোধ করবে, হয়তো সংশ্লিষ্ট একটি দলের জাতীয় পতাকা মানে পতাকা পুড়িয়ে ফেলা হবে বা তাদের বাড়িতে গিয়ে হামলা হবে, সেটা আলাদা বিষয়, ওটা কিন্তু সম্পূর্ণ আউটল। কিন্তু আমি আপনাকে আইনের কথা বলছি। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কৃষকদের পাশে দাঁড়িয়ে বলেছেন যে তিনি এই চুক্তির বিরোধী। তো বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার এই একটা ডিসপিউট হয়ে রয়েছে এই জায়গাটা। এমনি বাংলাদেশ শুনবেন নদীমাতৃক দেশ, তো ওদের এত জল কেন, ওই জায়গাটা জল নেই, আর কিছু। তারপরে হচ্ছে এনআরসি, ন্যাশনাল রেজিস্টার ফর সিটিজেন। এনআরসিতে আপনারা জানেনই, আমি আর বেশি কিছু বলবো না, কেন এনআরসি একটা এই করোনা এসে গেল তো আইনলে একদিন একটা ফাইনাল শোডাউন হয়েই যেত। এনআরসি হচ্ছে একটা এই যে ভারতের যারা নাগরিক তাদের একটা বন্দোবস্ত ব্যাপার। তো ভারত সরকার বলছে যে 1960 বা তার আগেকার ডকুমেন্ট যদি কেউ দেখাতে পারে, হ্যাঁ মানে যেটা দেখাতে হবে এরকম একটা চিন্তা ভাবনা ভারত সরকার বলছে। এবার আমি আপনাকে বলছি, সেটা তো সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা এসেছিল। তো এনআরসির বক্তব্য হচ্ছে
ভারতে প্রচুর অবৈধ বাংলাদেশি ঢুকে রয়েছেন। কিরকম ভাবে? ভারত সরকার বলছে যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এই তিনটে দেশে যারা মাইনরিটি, এই তিনটে দেশে মাইনরিটি কারা? শিখ, হিন্দু, স্যার তারপরে হচ্ছে, হ্যাঁ বলুন। স্যার লাস্ট লাইনটা আরেকবার বলবেন? ওইখানটা একটু শুনতে পেলাম না, কেটে গেল কলটা। কোন জায়গাটা? লাস্ট লাইনটা মানে দেশগুলোর নাম বলছিলেন না এনআরসি নিয়ে, ওই লাইনটা আরেকবার। হ্যাঁ, তো ভারত সরকার এনআরসির বক্তব্য হচ্ছে, যেটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এনেছেন আর কি, সেখানে বক্তব্য হচ্ছে ভারত, পাকিস্তান এবং আফগানিস্তান এই তিনটে দেশে যারা মাইনরিটি বা সংখ্যালঘু রয়েছেন, ধর্মীয় মাইনরিটি, তারা হচ্ছেন শিখ, হিন্দু, বুদ্ধিস্ট, জৈন, পার্সি, হ্যাঁ, আর একটা কে যেন ছিল এখানে, খ্রিস্টান। এই 6টি জাতির লোক যদি ওই তিনটে দেশ থেকে অত্যাচারিত হয়ে বা স্বেচ্ছায় বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ভারতে আসে, তাদের আশ্রয় দেওয়া হবে। এবং যে সমস্ত মুসলিমরা বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের বাসিন্দা এবং তারা যখন ভারতে ঢুকছেন, তাদের আশ্রয় দেওয়া হবে না এবং তাদের বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে বা ডিটেনশন ক্যাম্পে রাখা হবে। বা ডিটেনশন ক্যাম্প সরকার বলছে না, আমি নিজের মতন জায়গাটা বানিয়ে বলে সরকারকে আমি বদনাম করতে চাই না, আমারই ভুল হবে সেটা। তো বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে মুসলিমরা আসলে সেই মুসলিমদের বাংলাদেশে, পাকিস্তানে বা আফগানিস্তানে ফেরত পাঠানো হবে। এটা বলা হচ্ছে না যে ভারতের মুসলিমকে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। ভারতে যে জন্মেছে সেই মুসলিম ব্যক্তি ভারতেই থাকবে, তার কোনো ভয়ের কারণ নেই। এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের বক্তব্য। কিন্তু বিরোধী নেতাদের বক্তব্য হচ্ছে যে যদি তাই হয়, হ্যাঁ, তাহলে কি গ্যারান্টি আছে যে একজন ভারতীয় মুসলিমকেও কেন্দ্রীয় সরকার দেশ বিরোধী, দেশদ্রোহী বা এই সমস্ত বলে ফেরত পাঠিয়ে দেবে না? এই বলে সাধারণ ইনোসেন্ট জনগণের মধ্যে একটা ভয় ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। কেন? লোকে যদি ভয় পায়, আজকে যদি আপনি আপনার বাড়িতে এসে কেউ বলে যে আপনাকে বেরিয়ে যেতে হবে, আপনি লাস্টে দুটো লাইন আরেকবার একটু রিপিট করবেন, কথা কেটে গেল। কতটা অবধি, কতটা শুনেছেন সেটা বলুন। এই আপনি বললেন না যে ভারতের মুসলিমদের পাঠিয়ে দেবেন, এই অবধি বলেছেন, তারপরে দুটো লাইন কেটে গেল। আপনার কথাটা আমি শুনতে পাচ্ছি না, বলুন। ভারতীয় মুসলিম, আপনি বললেন না যে ভারতীয় মুসলমানদের ফেরত পাঠিয়ে দেওয়া হবে না, এরকম কিছু, এরকম কোনো মানে কথা আর কি কেন্দ্র সরকার বলেনি। আমি এই অবধি শুনলাম, তারপরে শুনতে পেলাম না। হ্যাঁ হ্যাঁ ঠিকই, অতটাই বলেছি। এবার বিরোধী দল যারা রয়েছেন তারা বলছেন যে এর কি গ্যারান্টি আছে, যদি যেহেতু বিজেপি কেন্দ্র সরকারে আছে, বিজেপি হিন্দুত্ববাদী এজেন্ডা রয়েছে, যদি তারা মুসলিমদের বার করে দেয় পাকিস্তানি তকমা দিয়ে, বাংলাদেশি তকমা দিয়ে, এই বলে বিরোধী দলগুলো একজোট হয়ে এনআরসি এবং সিএএ এর বিরুদ্ধে খুবই বেশি পরিমাণ প্রচার চালাচ্ছে। এটার একটাই উদ্দেশ্য বা লক্ষ্য, যাতে জনগণকে ভড়কিয়ে দিয়ে জনগণের ভোট যেন বিজেপি না পায়, তাহলে কেন্দ্র সরকারে কারা আসবে? বিরোধীরা আসবে। সিম্পল কনসেপ্ট। কিন্তু বিরোধীদের বক্তব্যটাও খুব ভালো, ভ্যালিড পয়েন্ট আছে, কিন্তু আমি এরকম ভাবলে চলবে না। ভ্যালিড পয়েন্ট কি আছে? বিরোধীদের বক্তব্য হচ্ছে যে একটা মানুষ, যে গরিব মানুষ, যে হয়তো পশ্চিমবঙ্গে জন্মেছে, দিয়ে সে হয়তো বিহার বা ইউপিতে জন্মেছে, দিয়ে সে পাঞ্জাবে, কর্ণাটকে, কেরালায় কিছু না কিছু করে খায়, তার নিজের কোনো রেশন কার্ড, আধার কার্ড নেই বা তার বার্থ সার্টিফিকেট নেই, সে যখন জন্মেছিল তার বাবা মা বার্থ সার্টিফিকেট করায়নি, তারা জানতো না। এইরকম অবস্থায় তাকে যদি প্রমাণ করতে বলা হয় যে আপনি 60 বছরে, মানে 1960-এর আগেকার দলিল দেখান, সে কোত্থেকে দেখাবে? তার তো কোনোদিন জমিই ছিল না, সে তো এরোর বাড়ি হয়তো ভাড়া থেকেছে, তারপর যখন বড় হয়েছে সে বাধ্য হয়ে কাজ করতে এসেছে, তাহলে সে কিভাবে দেখাবে? তাহলে সেই লোকটা কি ডিটেনশন ক্যাম্পে যাবে? সেই লোকটাকে কি ভারত সরকার আটকে রাখবে যেহেতু সে প্রমাণ দেখাতে পারছে না? এটা তো একটা সাধারণ হিন্দুর সঙ্গেও হতে পারে, শুধু যে মুসলিমের সঙ্গে হবে তার তো কোনো মানে নেই। এটা একটা, এগুলো খুব বড় ইস্যু আছে। যেমন ধরুন এখানে আসাম, এই যে আসাম জায়গাটা আছে, যেহেতু আসামে অসমিয়া যে ভাষাটা বলা হয় মোরাললেস বাংলারই মতন। কারণ কি অসম থেকে আমার কাছে মাঝে মাঝে ফোন আসে, ওরা বাংলা ভিডিওগুলো দেখে, ইউপিএসসির জন্য ওরা পড়ে, ফোন জিজ্ঞেস করে এটা ওইটা, আমি বুঝতে পারি না বাংলাটা, কিন্তু পরে বুঝি যেটা অসমেরই লোক। তো ওইখানে প্রচুর বাংলাদেশি ঢুকে পড়েছে, বাংলাদেশি কিন্তু হিন্দু বা মুসলিম ঢুকেছে। এবার অসমের প্রায় 3 কোটি জনগণের মধ্যে ধরুন হয়তো
40% বা 50% হয়তো অসমিয়া, বাকি 50% হচ্ছে। এবার এই যে বাংলাদেশ থেকে হিন্দুরাই এসছে, কিন্তু সমস্যা কি দাঁড়িয়েছে, অসমের রিসোর্সেস, চাকরি, তার জীবিকা অর্জন এইসবের উপর খুব চাপ পড়েছে। এবার অসমিয়ারা মোটেই বাঙালিদের পছন্দ করছে না। আপনি এটা ভাববেন না যে পশ্চিমবঙ্গের বাঙালিদের পছন্দ করছে না, তা না, কিন্তু অসমিয়ারা সেই বাঙালিদের পছন্দ করছে না যারা বাংলাদেশ থেকে ওখানে ঢুকেছে। তো ওইখানে এনআরসি করা হলো মানে কি, যারা 1960-এর আগে দলিল দেখাতে পারলেন তারা তাহলে ভারতীয় হলেন, আর 1960-এর আগেকার দলিল বা দস্তাবেজ কিছু দেখাতে পারলেন না, তারা তাহলে বাংলাদেশি বা এরকম ভাবে প্রমাণিত হলেন। এবং তাদের চেষ্টা করা হচ্ছে কি, যাদের চিহ্নিত করা গেছে তাদেরকে এইখানে বর্ডারের মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠানো হবে, বর্ডারে পুশ করে দেওয়া হবে। এবার বাংলাদেশি সরকার বলছে যে না, আমার তো মোটেই লোক না, ওগুলো ভারতেরই লোক, ভারতেই জন্মেছে, আমি এসব কিছু নেবো না। তার কারণ চিন্তা করুন, 3 কোটি অসমিয়াদের মধ্যে যদি আজকে ধরুন 40% বা 50%, মানে 1.5 কোটি যদি বাংলাদেশে ঢোকে, বাংলাদেশের রিসোর্সের কি অবস্থা হবে? বাংলাদেশ তো নেবেই না। এমনকি যারা বর্ডার পালাতে গিয়ে, বর্ডারের মধ্যে তার কাটা দিয়ে পালাতে গিয়ে দালালের মাধ্যমে ধরা পড়ে বিএসএফ এর হাতে, বিএসএফ যখন বাংলাদেশে পাঠাতে চায়, বাংলাদেশের বিডিআর মানে বাংলাদেশি রাইফেল, তারা বলে না, ওরা আমাদের দেশেরই না। তাও আপনি বুঝে নিন আপনি কোথা থেকে ধরেছেন, কি করবেন। হ্যাঁ, তো ভারত সরকার কি করে, যেরকম নর্মাল জেল আছে দেশে, ঢুকলে যে 6 মাস 1 বছরের জেল হয়, তারপর তাদের নিয়ে আছে, মানে আমি এই প্রসঙ্গে এটা বলতে পারছি, খুব দায়িত্ব নিয়ে বলতে পারছি, যে জেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে তাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়। তো এইটা হচ্ছে আসামের ইস্যু। এবার আসামের ইস্যুটাকে পশ্চিমবঙ্গে অনেকে কি বলছেন, যে আসামে যখন দেখো বাঙালিকে খেদাও করছে, এবার আসামে কারা নাগরিক, আসামে কারা সরকার চালাচ্ছে? বিজেপি। তাহলে বিজেপি বাঙালিকে পছন্দ করছে না আসামে, তাহলে বিজেপি বাঙালিকে কি করে পশ্চিমবঙ্গে পছন্দ করবে? এবং টু সাম এক্সটেন্ট এই থিওরিটা কিন্তু কাজে লেগেছে, রেজাল্ট তো আমরা ভোটে দেখতেই পেয়েছি। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যারা যারা এটা ভাবছেন, সাধারণ মানুষ ভলি ভালি জানতে এমনি বলে না, যারা ভাবছে যে পশ্চিমবঙ্গে বিজেপি আসলো না তার মানে এনআরসি হবে না, সিএ হবে না, ইউ আর এ ডেড রং। কেন কি আর্টিকেল 245 থেকে 265-র মধ্যে বলাই আছে, কেন্দ্র সরকারের অর্ডার রাজ্য সরকার মানতে বাধ্য। এবং এনআরসি ল প্রথমেই যেটা করেছিল, যে অফিসার রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার, যদি তারা এনআরসি ডিউটি করতে না চায়, চাকরি থেকে সাসপেন্ড, 6 বছরের জেল। তাহলে এনআরসি তো সরকার চাইলে করতে পারবে, হোকে হি रहेगा। খালি এই সমস্ত ভুল ভাওতা দিয়ে, হ্যাঁ এবার আপনি বলতে পারেন যে আমরা রাস্তায় প্রদর্শন করব, ডেমনস্ট্রেশন করব, তো ওই পুলিশই আসবে যে আপনাকে ডেমনস্ট্রেশন হটাতে বলবে, আপনি সরবেন না, গুলি করে মেরে দেবে। আপনি জানেন তো পুলিশকে ফায়ারিং এর অর্ডার দেওয়া হয়, পুলিশ যখন তখন ডিএম এর অর্ডারে ফায়ারিং করে দিতে পারে। সুতরাং অত লাফিয়ে লাভ নেই, কিন্তু যাদের লাফানো ছিল তারা তো মন্ত্রী হয়েই গেল। কেন্দ্র সরকার যদি অর্ডার দেয়, রাজ্য সরকার মানতে বাধ্য, না মানলে রাষ্ট্রপতি শাসন জারি করিয়ে কেন্দ্র সরকার নিজের হাতে ক্ষমতা নিয়ে নেবে। এইটুকু ক্ষমতা কেন্দ্র সরকারের আছে, আপনাদের অফিসার হবেন আপনারা, এটুকু আপনাদের বোঝা উচিত। তাহলে এই একটা এনআরসি হচ্ছে, এবং যে সমস্ত বাংলাদেশেরও তো অত লোক সংখ্যা সামলানোর ক্ষমতা নেই, এবার সেই সমস্ত ধরুন মুসলিম যারা এসছে তাদের চিহ্নিত করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, এই জিনিসটা চলছে। অনেক বাংলাদেশি এসে এখানে এনআরসি করে এই ওই তাই করে। এবার এখানেও একটা কথা আছে, উত্তর 24 পরগনা জেলায় একটা মতুয়া সম্প্রদায়, এগুলো আপনারা জেনে রাখুন, আপনাদের লোকাল ইস্যু, ন্যাশনাল পরীক্ষায় আসবে না এগুলো। মতুয়া সম্প্রদায় হচ্ছে মানে বাঙালি, হিন্দুই হলে, তারা বাংলাদেশ থেকে এসছে, কিন্তু তাদের না নাগরিকত্ব ভারত সরকার আজ পর্যন্ত দেয়নি, আজ পর্যন্ত দেয়নি। সেই 47-এর পর থেকে বা 71-এর পর থেকে তারা এসছে। তো যখনই বললো কি বললো সরকার বলছে যে বাংলাদেশ, পাকিস্তান আর আফগানিস্তান থেকে হিন্দু, বুদ্ধিস্ট, জৈন, পার্সি, খ্রিস্টান আর শিখ আসলেই নাগরিকত্ব দেবো। তার মানে কি, এই যে মতুয়া সম্প্রদায় সম্পূর্ণরূপে যারা রয়েছেন উত্তর 24 পরগনায় বসবাস করেন বা অন্যান্য বিভিন্ন জায়গায় করেন, তাদের সবাইকে একটা কলমের খোঁচাতে নাগরিকত্ব দেওয়া হবে। যে নাগরিকত্ব তারা কত বছর পাননি, 47 বা 71-এর পর থেকে আজ পর্যন্ত পাননি এই উত্তর 24 পরগনায় মতুয়া সম্প্রদায়। তবে আপনি বুঝুন যে এখান থেকে বিজেপির এমপি কেন জিতেছে, কারণ কি বিজেপি বলেছে নাগরিকত্ব দেবো। তাহলে স্যার এটা আসামের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না কেন? কেন কি অসমিয়ারা চাইছেন না, আর ওখানে এনআরসি আগে হয়ে গেছে, সরকার সিএএটা গত বছরের আগের বছর এনেছে, 2020 সালে তো কিছুই হয়নি, মানে যা ছিল 19-এ। আর ওইটা আর মনে রাখবেন, এনআরসি যেটা ইস্যু রয়েছে সেটা শুরু হয়েছে
ইয়ে থেকে, মানে সেই একবার 1980 সালে সুপ্রিম কোর্ট অর্ডার দিল, একবার 90-এর দশকে অর্ডার দিল, মানে এরকম মনে করার কারণ নেই যে বিজেপি শুরু করেছে, এটা কংগ্রেসের টাইমে শুরু হয়েছিল। হ্যাঁ, কংগ্রেস রাজীব শুধু গান্ধীর এড়িয়ে সাথে গিয়েছে। চুক্তি হয়েছিল না? হ্যাঁ, চুক্তি করেছিল তো, কিন্তু রাজীব তাতে গান্ধী কিছু কাজ হয়নি, তাতে কোনো কাজ হয়। এবং অসমিয়ারা চাইছেন না যে বাংলাদেশিরা থাকুক, এবং এনআরসি করার মানেই তো হচ্ছে বাংলাদেশি যারা অবৈধ নাগরিক অসমে রয়েছে তারা তো ইয়ে পেয়ে যাবে, নাগরিকত্ব পেয়ে যাবে, এবং যখনই এনআরসিটা লাগু হবে তার নাগরিক হয়ে যাবে। তাহলে অবৈধ বাংলাদেশি বলে যাদের বের করে দেওয়া হতো হিন্দুদের, তারা বাংলাদেশের নাগরিকত্ব পেয়ে যাবে। এই ইস্যুতে অসমিয়ারা রাস্তা জ্বালানো, মারামারি করা, এই সমস্ত কিছু শুরু করে দিয়েছিল। আপনাদের মনে আছে কিনা আমি জানি না। মানে অসমিয়ারা চাইছে যে বাঙালিদের দেওয়া না হোক, আর বিজেপি বলছে যে আমরা নাগরিকত্ব দিয়েই ছাড়বো। কাদের দেবো? এই মাইনরিটি, মুসলিমদের দেবো না। যে মুসলিমরা বাংলাদেশ থেকে এসে তাদের হাঁটিয়ে দেবো, কিন্তু যারা ভারতীয় মুসলিম তারা সসম্মানেই থাকবে দেশে। কিন্তু ওই যে ইস্যুটা যে আমি তো খুব গরিব মানুষ, আমি তো জন্ম হয়ে বাবা মাও মরে গিয়েছে, আমার তো কেউ নেই গ্রামে আমাকে চেনে, আমি তো দিল্লি বা ওখানে খেটে খাই, মরে গেলে হয়তো আমার লাশও কেউ পোড়াবে না, আমি কোত্থেকে ডকুমেন্টস আনবো? এইটা কিন্তু একটা খুব ভ্যালিড পয়েন্ট। আপনারা শুনে থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী বা অন্যান্য অনেকে বলেছিলেন আমারও ডেট অফ বার্থ সার্টিফিকেট নেই, কেন্দ্র সরকার কি করে আমি দেখে নিচ্ছি। মনে আছে যে স্টেটমেন্ট গুলো আসতো? স্টেটমেন্ট গুলো কেন আসতো? কারণ কি, ইউ হ্যাভ টু হ্যাভ এ বার্থ সার্টিফিকেট ইন অর্ডার টু প্রুভ ইউর সিটিজেনশিপ অর প্লেস অফ বার্থ। এগুলো খুব বড় ইস্যু। এবং এই জন্য বিশেষ করে যদি মুসলিমরা ভারত থেকে যত মুসলিম বাংলাদেশি ভারতে আছে যদি আবার ভারতে ফেরত পাঠিয়ে দেয়, এবং অনেকে ভয়ে বর্ডার ক্রস করে পাঠাতে চলেও যাচ্ছিল, তো এই কারণে ভারত বাংলাদেশের সম্পর্কটা একটু অবনতির দিকে যায়, ভালো রকম অবনতির দিকে গিয়েছিল। মনে রাখতে হবে অনেক কিছু ইস্যু আছে, অত সোজা নয়। তারপরে ইন্ডিয়া স্ট্যান্ড অন রোহিঙ্গা। রোহিঙ্গারা কাইন্ড অফ মুসলিম, মানে রোহিঙ্গারা ইটসেলফ মুসলিম। রোহিঙ্গাদের ইস্যু আপনারা মোটামুটি জানেন। এইখানটা যেটা মায়ানমার আছে, লিখি একটু, মায়ানমার রাখাইন স্টেট, রাখাইন বলে একটা জায়গা আছে মায়ানমারে। মায়ানমার অনেকটা বড় দেশ, ছোট করে বোঝাচ্ছি আর কি। রাখাইনে মায়ানমারে দুটো এথনিক গ্রুপ আছে, বুদ্ধিস্ট আর হচ্ছে মুসলিম। তো বুদ্ধিস্টটা সংখ্যায় অনেক বেশি। মায়ানমারের যত গভর্নমেন্ট আছে, আং সান সু চি, তারপরে মায়ানমারের জুন্টা গভর্নমেন্ট, জুন্টা মানে সেনা পরিচালিত গভর্নমেন্ট, তারা সব বুদ্ধিস্ট, এবং তারা মুসলিমদের কোনো কারণেই হোক স্যার পছন্দ করেন না। বলুন স্যার, এই জুনটা কথাটা কি শুধুমাত্র ওদের দেশের ক্ষেত্রেই বলা হয়, নাকি জুনটাটা কোনো নাম, মানে জুনটা মানেটা কি, এটা কি কোনো ফুল ফর্ম আছে? ফুল ফর্ম আমি বলতে পারবো না, জুনটা ওদের কোনো একটা জায়গার নাম হবে মানে কিছু সেটা এরকম। কি শুধু যাই হোক, মিয়ানমারের ক্ষেত্রেই ব্যবহার করা হয়, নাকি যে কোনো দেশের সরকারের ক্ষেত্রেই হয়? না না না, মিলিটারি সরকার হলে তাকে কু বলে, হ্যাঁ, তারপরে এরকম অনেক কিছু আছে। তো জুনটা আচ্ছা। আপনি এখানে দেখে নিন না, এখানটায় বসে সার্চ করে একটু জুনটা কথাটার মানেটা কি, এর অনেক কিছু আছে, যে জুনটা মিনিং দেখুন তাহলেই তো হয়ে যাবে। Myanmar junta scraps retirement age for its leaders. Junta means a military or political group that rules a country after taking power by force. এটাকে বলে জুনটা। তবে আমার মনে হচ্ছে এইটা বোধহয় ওদের দেশ থেকে কোনো একটা জায়গায় উদ্ভব হয়েছে। কারণ অন্য দেশের সেনা ক্ষমতা দখল করলে তাদের জুনটা বলে না, জুনটা শুধু ওদের বলে। ঠিক আছে, ওকে স্যার। তারপর আমরা তো বুদ্ধিস্ট যারা আছে তারা, মানে বুদ্ধিস্ট বলতে এথনিক গ্রুপ আর কি, তারা কিন্তু অতটা পছন্দ করে না। তো মুসলিমদের মেরে ধরে অত্যাচার করে তাদের ঘর বার জ্বালিয়ে দিয়ে তাদের প্রাণে হত্যা করে শেষ পর্যন্ত বাধ্য করলো। ওরা তখন কি করলো, মায়ানমার থেকে বাংলাদেশ, কেন কি ভারতে আসতে পারেনি, মায়ানমার থেকে বাংলাদেশ নৌকা করে, কোনো নৌকা ডুবে গেল, কোনো লোক মরে গেল, বাংলাদেশে ঢুকেছে। এবার হিউজ অ্যামাউন্টের রিফিউজি ইনফ্লাক্স হয়েছে বাংলাদেশে। বাংলাদেশে প্রচুর পরিমাণে ইয়েদের রোহিঙ্গাদের জন্য একটা টেম্পোরারি শেল্টার করা হয়েছে, এবং বাংলাদেশ চেষ্টা করছে এইটাকে যাতে ইন্ডিয়াতে পুশ করা যায়। কেন কি এরা খেতে পাচ্ছে না, বাংলাদেশ কতজনকে দেবে, ইন্ডিয়াতে পুশ করা যায়। কিছু কিছু জায়গায় আমরা দেখেছি এই রোহিঙ্গারা দিল্লি টিল্লি পেরিয়ে JNK তে চলে গিয়েছে। এখানেও অনেক রোহিঙ্গা আছে এখন বসবাস করে, JNK মানে জম্মু অ্যান্ড কাশ্মীর, রোহিঙ্গা বসবাস করে। তবে ভারত সরকারের পক্ষে চিহ্নিত করা খুবই কঠিন। তো যাই হোক, চিহ্নিত এবং তাদের পক্ষে মানে রোহিঙ্গারা
রোহিঙ্গাদের মানব দরদী পক্ষে অনেক বড় বড় লেখা আমি হিন্দুতেও দেখেছি যে রোহিঙ্গাদের ভারত সরকার আশ্রয় দেয়। ভারত সরকার নিজের লোকেদের খেতে দিতে পারছে না, ভারত সরকার সবাইকে রেশন দিতে পারছে না। অনেক লোক আছে ভারতে যারা একবেলা খেতে পায়, এরপরেও কিছু কিছু লোক আছে যারা কলমে লেখেন যে ভারতে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া উচিত। আচ্ছা স্যার, যদি রোহিঙ্গারা হিন্দু হতো তাহলে আপনি এই কথা বলতেন? এটা আমি কি বলছি, আমি তো বলছি যে বাংলাদেশ থেকে যারা এসছে, এখন এসে গেছে, আর তো ভাগানো যাবে না, কিন্তু আমরা আটকানো তো আসতে, মানে এখন এই মুহূর্তে যাতে না ঢোকে সেটা তো আটকাতে পারি, এই মুহূর্তে যাতে না ঢোকে সেটা তো আটকাতে পারি আমরা। তো সেইটাই হচ্ছে আটকানোর চেষ্টা করা হচ্ছে। এই রোহিঙ্গা ইস্যুতে ভারত বাংলাদেশের প্রবলেম রয়েছে। ইন্ডিয়া মোটেই আর ইন্ডিয়া রিফিউজি ওই ইউএনএইচআরসি মানে ইউনাইটেড নেশন, তারপর হচ্ছে ওই কি বলে হিউম্যান রিফিউজি যেসব হিউম্যান রাইটস কমিশন যেগুলো ছিল, ভারত ওটার সিগনেটারি নয়, ভারত সাইন করেনি ওই ইস্যুটা। তো সুতরাং ওই মানবতা বা রিফিউজি হিসেবে ভারত কাউকে আশ্রয় দিতে বাধ্য নয়, যারা সাইন করেছে তারা আশ্রয় দিতে বাধ্য। এখন এই হয়ে গেছে প্রচন্ড কমপ্লিকেটেড ইস্যু। রোহিঙ্গারা আপনি দেখবেন জায়গায় জায়গায়, আমার বেশ মনে আছে আমি রানাঘাটে যখন পড়াতে যেতাম আগে, রানাঘাট স্টেশনের কাছাকাছি একটা পার্ক আছে, সেখানে দেখলাম বোধহয় 30-35 ছোট ছোট বাচ্চা, আর তাদের হয়তো মা বাবারা হবে গোটা 5-7 জন, নিয়ে তারা ওখানে পার্কে বসে আছে। তারপরে সকালবেলা যাওয়ার সময় দেখলাম, ফেরার সময় দেখছি নেই। হ্যাঁ, পরে জিজ্ঞেস করলাম ছাত্রছাত্রীতে, ওরা বললো যে হ্যাঁ পুলিশ এসে ওদের ভাগিয়ে দিয়েছে। মানে কি, ওদের নিজস্ব কোনো আশ্রয় নেই, ওরা যেখানে পারছে যেভাবে থাকছে, কিছু পাচ্ছে খাচ্ছে, পুলিশ তাড়িয়ে দিচ্ছে, এইভাবে তারা ভারতের মধ্যে ঢুকে ঘুরে বেড়াচ্ছে। একদিন হয়তো ওই গ্রুপটাকে একবার দেখলাম রেল লাইনের ধারে কোনো একটা জায়গায় বসতি করার চেষ্টা করছে, কিছু খাওয়া টাওয়া এইসব বিষয় আমি দেখেছি। এরকম যদি আপনি রাস্তায় বাড়ির বাইরে বেরোন, এরকম আপনি অনেক কিছু দেখতে পাবেন। তো এইটা হচ্ছে সেই রোহিঙ্গা, ওদের প্রবলেম রয়েছে। হ্যাঁ, মুসলিম যদিও। তারপর শিলিগুড়ি করিডোর, তো এগুলো তো আমরা আলোচনা করলাম, শিলিগুড়ি করিডোরে কি প্রবলেম হয় কি হয় না। তো ঠিক আছে, তারপরে আমরা ইন্ডিয়া বাংলাদেশে যে ইস্যুগুলো হলো আমি আশা করছি আলোচনা করে দিয়েছি, আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা যাব হচ্ছে ইন্দো চায়না। কারো কোনো প্রশ্ন আছে একটু ছোট্ট করে দেখে নি, যদি কেউ কিছু বলতে চাইছে। স্যার এই আচ্ছা, সবাই মতুয়া সম্প্রদায় যেটা বললেন, তো ওরা কোন ধর্মের মানুষ? ওরাও হিন্দু, ওরা ওই সেই শ্রী হরি গুরু চাঁদকে নিজের ঠাকুর মনে করেন। বাংলাদেশে সেই যে একটা মতুয়া সম্প্রদায়ের আসল মন্দির আছে, যেখানে মোদিজি গিয়েছিলেন ভোটের আগে। হ্যাঁ, ভারত বাংলাদেশের 50 বছর এই সমস্ত ব্যাপার। মানে ওরা হিন্দু? ওরা হিন্দু, মতুয়া সম্প্রদায় হিন্দু, মতুয়া সম্প্রদায় হিন্দু। আচ্ছা, শুভ্রজিৎ রয় আর সায়নী ঘোষ বেরিয়ে গিয়েছে, ঠিক আছে। স্যার বলুন। স্যার বলছি স্যার, রোহিঙ্গাদের যে ইস্যুটা রয়েছে স্যার, ওরাই দেখবেন আমিও জানি ওই বারুইপুরের দিকে কিছু লোক থাকে, ঠিক আছে, বারুইপুর দিয়ে কার্য দিয়েছিল। স্যার প্রথমত যদি খরচ থাকতে, ওটা বেশিরভাগ থাকা উচিত ত্রিপুরার দিক, কারণ ওরা মায়ানমার দিয়ে এসছে, ঠিক আছে, বাংলাদেশ দিয়ে। তো স্যার ওরা এই কলকাতা রুটটা কেন এই দিক, ওরা এই দিকে আসতে গেল? ওটা কি বাংলাদেশ সরকার থেকে স্পন্সর করেছে, না ওরা নিজেরাই এসছে? কেউ কিছু স্পন্সর করে না, ওই ডানে বাঁয়ে করে। আর রোহিঙ্গাদের ক্যাম্প তো, ওখানে প্রচুর ছেলে প্রচুর মেয়ে আছে, মেয়েদের নিয়ে না ওই আমাদের জনগণ মনের মধ্যে কিছু কিছু লোক আছে, মেয়ে পাচার করে দেয়, হিউম্যান ট্রাফিকিং করে দেয়। দেখুন গিয়ে রোহিঙ্গাদের কত কত মেয়ে, হ্যাঁ 18, 20, 16, 12 মেয়েদের সেই মহারাষ্ট্রে গিয়ে বিক্রি করে দিয়েছে। তারা ওখানে এখন ওই যেটাকে নরক জীবন বলি আমি মেয়েদের পক্ষে, তারা নরক জীবন যাপন করছে। তো সুতরাং ওরা গুলি বন্দুক খেয়ে আগুনে পুড়ে মরবার আগে, মানে বাড়িতে আগুন ধরে দিত মায়ানমারের সরকার থেকে। এবং সব থেকে মজার বিষয় কি জানেন, যখন পুরো ইউএন রোহিঙ্গা সরকার রোহিঙ্গার ইস্যুতে মায়ানমারকে ধরলো, আং সান সু কি বা সু চি, আপনি যেটা উচ্চারণ করেন, যিনি কিনা দিল্লি ইউনিভার্সিটি থেকে পড়ে গিয়েছেন, যিনি খুব বড় লিডার ওখানকার, তিনি পর্যন্ত চুপ করে থাকলেন। তিনি একটা কথা বললেন না যে মায়ানমার সরকার এরকম করছে। এক্স্যাক্টলি, সরকার তার নামে চলতো, ক্ষমতা মিলিটারি হাতেই ছিল। হ্যাঁ স্যার রিসেন্টলি একটা জায়গাতে পড়েছিলাম যে বাংলাদেশ গভর্নমেন্ট ভাসানচর বলে একটা আইল্যান্ড আছে, সেখানে কিছু রোহিঙ্গাসকে ওখানে মানে শরণার্থী হিসাবে ইয়ে করেছে, মানে ওখানে কিছু না, কয়েক হাজার,
হ্যাঁ মানে কিছু যা বললে ওদের ভুল বলা হবে। প্রচুর যে জনসংখ্যা তার একটা পোর্শনকে ওরা রেখেছে, তবে ওরা বলেছে যে আমরা ইয়ে দেবো না, নাগরিকত্ব দেবো না যতদিন না পর্যন্ত এই ইস্যুসটা রিজলভ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা আপনাদেরকে অ্যাজ এ শরণার্থী হিসেবে রাখবো, তারপরে ব্যাক করে মানে মানে নাগরিকত্ব না দিলে যা হয় কিচ্ছু আর কি, করতে পারবে না, কিচ্ছু করতে ফেরত তো পারবে না, পাঠাতেই হবে। বরং ওরা ওখান থেকে বিভিন্ন জায়গায় জায়গায় বেরিয়ে যাচ্ছে, বাংলাদেশ থেকে ভারতে ঢুকছে। আপনি জানেন এই কিছুদিন আগে হবে 10-15 কি 20 দিন আগে আমি হিন্দু পত্রিকায় দেখছি, সেখানে খুব বড় করে আর্টিকেল লেখা হয়েছে যে কি শামীম আর তামিমের বাবা গিয়েছে, বাচ্চারা জানেও না যে বাবা মা ফিরবে কিনা, এরকম ভাবে লেখাটা শুরু হচ্ছে। 3টে লাইন পড়ার পরে দেখলাম লেখা আছে যে ওরা রোহিঙ্গা, মানে যে রোহিঙ্গাদের সরকার ধরে নিয়ে গিয়েছে, চিহ্নিত করা গিয়েছে যে ওরা কাশ্মীরি নয়, সেইটার উপরে এরকম ভাবে আর্টিকেল লেখা হচ্ছে, জনগণের মত পরিবর্তন করানো হচ্ছে। হারে তো ভাব খেতে দেবে? হ্যাঁ, ভারত সরকারের জায়গাটা একবার কেউ চিন্তা করছে না? ভারত সরকার কোথা থেকে খেতে দেবে? লোক তো পেটটা বাড়িতে রেখে আসতে পারে না, পেট তো নিয়ে আসে। কিন্তু এখন এই তবে অবস্থা স্যার হয়ে এখানে একটা জায়গাতে আমি আমি যেটুকুনি পড়েছি, ইউএন একটা প্রশ্ন করেছিল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বারবার করে যেটা বলছিল যে ওই 3টে যে দেশ আছে আপনার বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তান থেকে যে সমস্ত মাইনরিটিস বলতে যাদেরকে বোঝানো হয়েছে মানে মুসলিম বাদ দিয়ে, এবারে ইউএন যে প্রশ্নটা করেছে যে এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে কে নির্ধারণ করে দিল যে মুসলমানরা ওখান থেকে ধর্মের ভিত্তিতে বিতাড়িত হতে পারে না, এরাই একমাত্র বিতাড়িত হয়ে এখানে আসছে আর মুসলমানরা ওখানে ধর্মের ভিত্তিতে অত্যাচারিত হয়ে এখানে আসবে না, এই প্রশ্নটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে কে বললো? এটা নিয়ে একটা লেখালেখি গভর্নমেন্ট অফ হয়েছিল। ইন্ডিয়া, শুনুন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা সার্বভৌম সরকার, তাকে সে নিজের নীতি নিজে নির্ধারণ করেন, ইউএন এর জেনারেল অ্যাসেম্বলিতে লেকচার মারলে হবে না। দ্বিতীয় কথা, ওগুলো হচ্ছে এক্স্যাক্টলি ওগুলো মুসলিম ডমিনেটেড কান্ট্রি। বাংলাদেশের সংবিধানে লেখা ছিল বাংলাদেশ সেকুলার, কিন্তু 2017 বা 18 সালে সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ ঘোষণা করেছে বাংলাদেশ ইজ এ মুসলিম কান্ট্রি। তো মুসলিম কান্ট্রিতে যদি মুসলিমদের প্রবলেম হয় সেটা তো দেশের লোক সলভ করবে, সেটা ভারতের লোক তো সলভ করবে না। ভারত সরকার তো একবারও বলেনি যে আমরা ভারতের মুসলিমকে বার করে দেবো। এই সমস্ত কথা ধোপে টেকে না, এই সমস্ত হচ্ছে ওই না লবিবাজি না করার স্যার, লোক। প্রশ্নটা আমি করিনি, এটা ইউএনএ বলেছে, আমি সেটা আমি হ্যাঁ আপনাকে বললাম। ঠিকই, তো এটা হচ্ছে একদম লবিবাজি জিনিস, এই সমস্ত প্রশ্ন ধোপেই টিকবে না। ওই জায়গা নেই, আমাদের ইয়ে আছে কি বলে আইএফএস আছে, ফরেন সার্ভিসের লোক আছে, ওরা সামলে নেবে, ঠিক আছে, ওসব নিয়ে চিন্তা নেই। কিন্তু আপনি যদি একটা জায়গা থেকে দেখেন যে এরকম ভাবে আর্টিকেল লেখা হচ্ছে যাতে মানুষের মন করে আহাহারে, তো যারা আর্টিকেল লিখছে তারা এসে দুটো রোহিঙ্গাকে ছেড়ে দিন বাদ দিন, তারা ভারতে যারা রাস্তায় ফুটপাতে বাচ্চারা খেলে বেড়ায় তাদের কটাকে নিয়ে স্কুলে নিয়ে গিয়েছে, কটা ভারতীয় মুসলিমের ব্যাংক অ্যাকাউন্ট খুলিয়ে দিয়েছে, আমাকে দেখা। এইসব বললে হবে না, এগুলো সব হিপোক্রেসি, এগুলো জাস্ট নিউজ বেচার ধান্দা, আর কিছু না। কারণ কি মনে রাখবেন, আইদার আপনি আমার সাইডে আর আপনি বিরোধী পক্ষে। কেন স্যার? নিউট্রাল, নিউট্রাল বলে কিছু হয় না। নিউট্রাল শুধু গাড়িতে গিয়ার চেঞ্জের সময় হয়, আদারওয়াইজ গাড়ি সবসময় এক গিয়ারেই থাকবে। এবার যারা পক্ষে আছে তারা পক্ষে লিখবে, যারা বিরোধী আছে তারা বিরোধী লিখবে। নিউট্রাল বলে কিছু হয় না। এই অনেক বড় খেলা, এই অনেক বড় খেলা। সবসময় নিয়ম হচ্ছে কি করে আমি সরকারে যাবো, কি করে আমি সরকার ফেলবো, সরকারকে কিভাবে বদনাম করবো। কিন্তু মূল যে জায়গাটা আছে, এই যেমন আমরা এত গুজরাটিদের বদনাম করা হয়, কিন্তু দেখুন এই গুজরাটিদেরই মানে অমিত শাহ কিন্তু গুজরাটি, তারই একটা কলমের খোঁচায় এই এতগুলো বাঙালি বা হিন্দু, মানে আমি মতুয়াদের কথা বলছি, নাগরিকত্ব পাচ্ছে। এবং তার এই আনা নিয়মেই বা ওই আসামের লোকেরাও নাগরিকত্ব পাচ্ছে, কিন্তু আসামের লোকজন একটু বেশি ইয়ে হয়ে গেছে, প্রবলেম হয়ে গেছে। তাহলে চিন্তা করুন, বাংলাদেশে এনআরসি, বাংলাদেশে না, বাংলাতে, পশ্চিমবঙ্গে এমনিতেই 10 কোটি জনগণ, তাও 2011 সালের কথা বলছি, মানে 10 কোটি না, তখন 9 কোটি কত ছিল, এখন তো ধরুন অন্তত 1 থেকে 1.5 কোটি বাড়বে। এখানে যদি এনআরসি হয়, আপনি চিন্তা করুন কত লোক বাদ যাবে। এবার এমন ভাবে ভয়টা প্রেজেন্ট করা হচ্ছে যে আপনি বাংলাদেশের লোক হন, আপনি ভারতের লোক হন, ও ঠিক সরকার এসে আপনার নাম বার করে দেবে, দিয়ে আপনাকে ডিটেনশন ক্যাম্পে ঢোকাবে, আপনি যাবেন হচ্ছে জেলে। এই শুনে অনেকে তো হার্ট ফেল অবধি হয়ে গেল। তাহলে আমার তার তো যথেষ্ট ভ্যালিড কারণ আছে, তার কারণ আসামে এমন অনেক জায়গায় দেখা গেছে একাধিকবার যে বাবা মা নাম উঠেছে, ছেলের নাম ওঠেনি, হ্যাঁ তার হ্যাঁ, মানে ও সরকারি সিস্টেমটাই তো এবার কিছু ফল্টি। করার নেই। ন্যাচারালি যে যদি এই ভয়টা চলে আসে, মানে ধরুন আমার কথা বলছি বা জেনারেল যে কোনো লোকের কথা, সে যদি দেখে যে আমার বাবা মার নাম উঠলো, আমার নাম উঠলো না, এবং তারপরে তাকে নিয়ে চলে গেল আপনার ডিটেনশন ক্যাম্পে, তাহলে তো সিস্টেমটাকে আগে স্ট্রং মানে ঠিকঠাক করতে হবে। যদি একটা ফল্টি না না, সিস্টেম সেটা নিয়ে তো আপনি অ্যাপ্লাই যেটা করে। বলছেন,
ঠিক হিউম্যান এররের কথা বলছি, সেটা তো আপনার সঙ্গে কেন আমার সঙ্গে হতে পারে। যেমন কি একজন মিলিটারিতে কাজ করতো, কত বছর চাকরি করে রিটায়ার করেছে মিলিটারি থেকে, তারপর জানা গেল তার নাম লিস্টে নেই, এরকম হয়েছে হ্যাঁ বাংলাদেশ স্যার আসামে এটা খবরে পড়েছিলাম। হয়েছে, আমি কখনো অস্বীকার করছি। এবার এই যে স্যার হিমন্ত এই বলেছে যে তো, হ্যাঁ কি বলেছে, স্যার হিমন্ত বিশ্ব শর্মা বলেছে 20% হবে বর্ডার এরিয়া গুলোতে রিভেরিফিকেশন হবে, আর অন্যান্য হ্যাঁ। জেলাগুলো 10% করে এরকম ভেরিফিকেশন করবে। এত বড় লোক, সামান্য 3 কোটি ওরা সামলাতে পারছে না, আপনি চিন্তা করুন পশ্চিমবঙ্গে 10 কোটি আছে কি হবে। স্যার 2022-এ কি যদি জনগণনার ইয়ে বেরিয়ে যাবে, পপুলেশন ইয়ে হবে? হ্যাঁ 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 হ্যাঁ, এবছর হয়তো একটু সময় লাগবে, দেরি হবে, যেহেতু করোনা কাল চলছে। এই 21-এই জনগণনা হবে, 22-এ বা 23-এ রেজাল্ট বেরোবে। ঠিক আছে, এই বিষয়ে দেখুন এগুলো খুব পলিটিক্যালি সেন্সিটিভ ইস্যু, আর যেহেতু আপনারা এক একটা অফিসার হওয়ার জন্য এই রাস্তায় যেতে চাইছেন, আপনাদের ব্যাপারগুলো জানা উচিত। কিন্তু ব্যাপারটা কি জানেন তো, আমিও কোনো না কোনো ভাবে বায়াসড। আপনি এরা মনে করবেন না যে স্যার এটা এক্সাক্ট ভিউ দিচ্ছে। আপনি যখনই কোনো নিউজ আর্টিকেল খুলবেন, ইন্ডিয়া টাইমস হোক, হিন্দু হোক, যে কোনো কিছু, তারা তাদের দৃষ্টিভঙ্গিটা লিখবে, তারা যেটা বেস্ট মনে করে, বা তাদের যারা পয়সা দিয়েছে। তো আমি আমার যেটা বেস্ট মনে হয়েছে আমি দিয়েছি, যদি আমাকে কেউ পয়সা দেয়নি, দিলে আমি নিয়ে নিতাম। হ্যাঁ বলুন। পশ্চিমবঙ্গ সরকার বলছে স্যার তোস্তা নদীর জল দেবে বলছে। কি অব্দি জল দেবে? তোরসা, তিস্তা তোরসা নদী আছে না স্যার, হ্যাঁ, তোরসা নদী জল দেবে, আচ্ছা। হ্যাঁ বলেছিল। আর একটা কথা, বাংলাদেশ আত্রেই জলটাকে কি যেটা করেছে ওরা, যে বালুঘাটের কাছে যে আত্রেই নদী আছে, হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশ এই জলটা কি আটকে যাওয়া কিছু একটা করেছে ওরা। নদীগুলো তো সব আমাদের দেশ থেকে ওদের দেশে গেছে, ওখান থেকে তো এখানে আসেনি, তো ওরা আর কি করে আটকালো? না না, ওরা কিছু একটা করেছে স্যার ওইখানে, ওটাও দিয়েছিল কাগজে স্যার, যখন ওয়েস্ট গভর্নমেন্টের এতে। তাহলে একটু পুরনো ব্যাপার হবে, এখন তো হলে চোখের মধ্যে থাকতোই এই জিনিস। তো ইন্ডিয়া বাংলাদেশের সম্পর্কের মধ্যে এই সমস্ত গুলো খুব স্ট্রেইন চলছে। যেমন ধরুন আমি আপনাকে একটা জিনিস বলি, যদি আমরা এইখান থেকে দেখি, অসম থেকে যদি বন্দর দেখেন, চট্টগ্রাম বন্দর হচ্ছে ইজিয়েস্ট বন্দর, সব থেকে কাছের বন্দর হচ্ছে চট্টগ্রাম বন্দর। এবারে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে চা যাওয়া যেতে পারে, খুব ভালো হবে। তারপর যেমন ধরুন যদি এই যে এই জায়গাগুলো, মানে উত্তর পূর্ব ভারতের এই স্টেটগুলো, মেঘালয়, এটা তো বাংলাদেশ হলো, মেঘালয়, মিজোরাম, বা এটার নাম হচ্ছে ত্রিপুরা, এই জায়গাগুলো ব্রডব্যান্ড কানেকশন যদি সমুদ্রের তলা দিয়ে যায়, এটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে। বাংলাদেশ সরকার যেতে দিচ্ছে না, তাহলে ভারত সরকারকে কোন দিক থেকে নিয়ে যেতে হবে? এই উত্তর পূর্ব ভারতে, অসম, এই জায়গা দিয়ে ঘুরে 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 নিয়ে যেতে হবে। তাহলে বুঝতে পারছেন কত খরচ। তারপরে বাংলাদেশে যদি কিছু রিভারের উপরে মানে ব্রিজ বানানো হয়, যাতে ভারতের ট্রেন বাংলাদেশে মালটাকে নিয়ে সোজা গিয়ে আবার ভারতে ঢুকে পড়ে, এবং সেইখানে ভারতের যে অত ভারী ভারী ট্রেন যাবে মালবাহী, ওই ভারী ট্রেন যাওয়ার মতন বাংলাদেশে ব্রিজ নেই। মানে ওরা ব্রিজ যা বানিয়েছে ওদের মতন মালগাড়ি চলতে পারে। তো ভারত সরকার এই অফারও করছে যে আপনাদের ব্রিজ আমরা স্ট্রেনথেন করে দিচ্ছি, তখন আমরা কিছু ব্রিজ বানিয়ে দিচ্ছি। এসব অনেক কিছু করছে ভারত সরকার বাংলাদেশকে সাথে রাখার জন্য, যাতে এখান থেকে যাতায়াতটা খুব ভালো হয়, যাতায়াতের মাধ্যমে ব্রডব্যান্ড কানেক্ট। এমনকি পশ্চিমবঙ্গে যে সেই নদী বন্দর আছে না, কি যেন বলে ওটাকে, এই ব্যান্ডেলের ওদিকটায় কি বন্দর আছে, আদি সপ্তগ্রাম। তো সপ্তগ্রাম, তারপরে শুরু করে নদী দিয়ে যতটা যাওয়া যায়, তো প্রায়োরিটি কার্গো সিস্টেম চালু করেছিল। প্রায়োরিটি কার্গো সিস্টেম কি জিনিস? বাংলাদেশের একটা বন্দর থেকে ডাইরেক্ট মাল যাবে ভারতের বন্দরে, কোন রকম কাস্টম চেকিং বা যা আছে শুধু সেইটুকুই হবে। হ্যাঁ, মালটা কোথাও আটকাবে না, কেউ দাঁড়াবে না, তুমি বাংলাদেশ মাল, ভারতের মানে পশ্চিমবঙ্গ থেকেও মাল ডাইরেক্ট বাংলাদেশে যেতে পারে। এরকম অনেক চুক্তি, অনেক কিছু করা হচ্ছে। কিন্তু বাংলাদেশে এই তিস্তার জল, এনআরসি ইস্যু, শুধু যে শেখ হাসিনা একা সরকার চালান তা তো না। শেখ হাসিনার উপরে ধরুন চাপ আছে, তাদের লবি আছে, সেই লবিগুলোর উপরে মুসলিম বা কিছু আছে, পাকিস্তান, যাদের চাপ আছে, হ্যাঁ, যারা চাইছে নাকি, যেমন ধরুন ভারত যদি ডাইরেক্ট ব্রডব্যান্ড লাইন পশ্চিমবঙ্গ থেকে ওখানে সমুদ্রের তলা দিয়ে নিয়ে যায়, সমস্যা। তো শেষ পর্যন্ত কি করেছে, মায়ানমারের এখান দিয়ে ব্রডব্যান্ড লাইন নিয়ে এসছে। এরকম অনেক কিছু ইস্যু আছে, অনেক কিছু ব্যাপার আছে, যার জন্য ভারত বাংলাদেশের সম্পর্কটা এখন অব্দি সেই জায়গায় পৌঁছাতে পারছে না। তবে আশা করছি হয়ে যাবে। এবং এই প্রশ্ন, হ্যাঁ বলুন বলুন। সর্বশেষ হচ্ছে স্যার, ভারত বাংলাদেশের থেকে অনেক টাকা নিয়েছে ভ্যাকসিনের জন্য,
কিন্তু স্যার এখন যা পরিস্থিতি হয়ে গেছে, ভারত ভ্যাকসিন দিতে পারছে না বাংলাদেশকে, ফলে চীন আবার এগিয়ে এসছে ভ্যাকসিন দেবে বলে। হ্যাঁ, সেটা তো এরকম একটা দুটো ইস্যু তো হয়েই গিয়েছে, আমি তো অস্বীকার করছি না। ভ্যাকসিন ডিপ্লোমেসি ভারত সরকার করছিল, কিন্তু এই যে ভারতের লোকগুলো মুখোশ টুখোশ পরে না, এইটাই তো সমস্যা সৃষ্টি করে। মুখোশটা যদি ঠিকঠাক ভাবে পড়তো তাহলে এই সমস্যাটা যদি দেখা যেত। যাক, এখন সেটা এখন তো আর বলে লাভ নেই, হয়ে গিয়েছে, এখন দিতে পারছে না, এবং অনেক ক্ষেত্রেই অনেক কিছু আরো হচ্ছে না, দেওয়া ঠাওয়া এই সমস্ত জিনিসগুলো একটু সমস্যার দ্বারা সৃষ্টি হচ্ছে। তো যাই হোক, এই যা হচ্ছে মূল ব্যাপার, এই হচ্ছে সমস্যা। এবার আমি আচ্ছা, তো 8:20 তো বেজেই গেল, তাহলে তো ইন্ডিয়া চায়নার বর্ডার ইস্যু তো অনেক ইস্যু আছে, ও তো আর আজকে হবে না। ইন্ডিয়া চায়নার বর্ডার ইস্যু অনেক বড়, এটা তো আজকে আর করা যাবে না। তাহলে আজকে আমরা এই অবধি ক্লাসটা রাখছি, এমনি জিজ্ঞাসাবাদ বা আলোচনা সেগুলো করতে থাকবো। রেকর্ডিংটা আমি স্টপ করে দিচ্ছি, যেটা ভারত বাংলাদেশ বর্ডার ইস্যু যেগুলো রয়েছে, এইভাবে ইস্যুগুলো আমরা একটা একটা করে ডিসকাস করবো। ওই জন্য বলছি 4 থেকে 6 মাস লাগবে ভূগোল শেষ হতে, ডিটেলসে আলোচনা না করলে হবে না। আর ভারত বাংলাদেশের বর্ডার ইস্যুটা আমি এই কারণে এত জোর দিচ্ছি, শুধু ভারত বাংলাদেশ না, ভারত চীন, ভারত পাকিস্তান, কারণ এরা নেবার্স। আমরা চাইলে ইন্টারন্যাশনাল চুক্তি চেঞ্জ করতে পারি, নেবার চেঞ্জ করতে পারি না। তো সুতরাং নেবার যখন চেঞ্জ হবে না, তখন এদের সঙ্গে ইস্যুসগুলো আমাদের জানা উচিত, বিশেষ করে প্রতিরক্ষা, সিকিউরিটি, পোরাস বর্ডার, নন পোরাস বর্ডার, এগুলো জানা উচিত। হ্যাঁ, আর তাছাড়া ধরুন এখান থেকে আরো যে প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয় যে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমানা কত, বা ভারত বাংলাদেশের সীমানা কত। ভারত বাংলাদেশের সীমানা কত? 4096 কিলোমিটার। ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার 4096 কিলোমিটার বা কিলোমিটার। আর এদিকে হচ্ছে ইন্ডিয়া বাংলা, মানে ইন্ডিয়া লিখলে হবে না, ওয়েস্ট বেঙ্গল আর বাংলাদেশ 2217। বলুন স্যার। 2217। ও 2217 না? হ্যাঁ, আমি 96টা আগের দিয়ে থেকে মাথায় ছিল। 2217 কিলোমিটার। এইরকম কিছু কিছু প্রশ্ন আসে, কিন্তু ডাব্লিউবিসিএস এ প্রিলি কাম মেন হোক বা এই ইস্যুগুলো আপনার অফিসার হিসেবে জানা উচিত। আমার মতে তো জানা উচিত। আপনি যদি ভারতের প্রতিবেশী দেশগুলো না জানেন, তাদের সঙ্গে কি সমস্যা রয়েছে না জানেন, আপনি কিভাবে বলতে পারেন যে আমি একজন অফিসার হওয়ার দাবিদার? হয়তো এটাকে আপনাকে জিজ্ঞেস করবে না যে এনআরসি নিয়ে ভারত বাংলাদেশের সম্পর্ক এত খারাপ কেন, এটা জিজ্ঞেস করবে না, কিন্তু আমার থেকে জানা উচিত, এবং এই নলেজটা থেকে আপনি কিছু আরো লিখতে পারবেন। তো মনে রাখবেন, সবসময় পরামর্শ দেওয়া হয় ইস্যুগুলো যেগুলো বললাম সেগুলো নিয়ে আর একটু চিন্তা ভাবনা করতে, সেগুলো নিয়ে আর একটু চর্চা করতে। কারণ কি, সবসময় মনে রাখবেন কিছু না কিছু জায়গা থেকে আপনি ইনফরমেশন পাবেন যেটা আপনার কাজে দেবে। রেকর্ডিং স্টপ করলাম।